বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্সবৃন্দ, এই ভিডিওতে আমরা আলোচনা করব সমাস নিয়ে। সমাস বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের শিক্ষা বোর্ডে এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে নিয়োগ পরীক্ষার্থীর সমাসের কোনো না কোনো প্রশ্ন অবশ্যই আসে। তাই আমরা সমাসের কতগুলি শব্দ নিয়ে এখানে আলোচনা করব। 6টি সমাসের উদাহরণ এখানে দেওয়া হয়েছে 20টি সমস্ত পদের মধ্যে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান থাকলো। যদিও ভিডিওটা একটু বড় হবে, তারপরেও আমরা ধৈর্য সহকারে দেখার জন্য আহ্বান করছি। আমি যে সমাসগুলি আলোচনা করব সেগুলি হলো অথৈ, বনান্তর, কর্মবিমুখ, হৃদপদ্ম, ছানাপোনা, মাতৃতুল্য, সার্থক, শুভ দিন। প্রিয় ভিউয়ার্সবৃন্দ, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, ভিডিওটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা গেল। তারপরে শব্দগুলি হলো দেশাচার, বিশ্বযুদ্ধ, কর্তা ব্যক্তি, ভব পরাবার, ইচ্ছাশক্তি, বিমাতা, কালবৈশাখী, বনজ। পঞ্চাদশ, তেমাথা, অনুতাপ, প্রতিকূল। প্রিয় ভিউয়ার্সবৃন্দ, এবার আমি প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা, বিশ্লেষণ, সমস্ত পদ এবং সমস্যার নাম সহ ব্যাখ্যা করব। প্রিয় ভিউয়ার্সবৃন্দ, ভিডিওটা সম্পূর্ণ শোনার জন্য আবার আহ্বান করে আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি। প্রথম শব্দটা হলো অথৈ। অথৈ, নেই থৈ যার, বহুব্রী সমাস, অথৈ। তাহলে এখানে আমরা কি বললাম? অ শব্দটা হলো নাবোধক অর্থ বোঝায়, থৈ অর্থ ঠাই, ঠাই নাই যাতে, অথৈ। নেই থৈ যার, অথৈ, বহুব্রী সমাস। বহুব্রী সমাসের ব্যাখ্যা আমরা জানব যে অথৈ, নেই থৈ যার, বহুব্রী সমাস। বহুব্রী সমাসের সংজ্ঞাটা আমরা একটু দেখি। যে সমাসে পূর্বপদ বা পরপদের কোনটির অর্থ প্রাধান্য না হয় অন্য একটি অর্থ প্রদান হয় তাকে বহুব্রী সমাস বলে। অর্থাৎ আমরা জানি পূর্বপদ পরপদের প্রাধান্য পেয়ে সমাস হয় এবং উভয়পদ প্রাধান্য পেয়ে সমাস হয়। এই সমাসটা হলো পূর্বপদ পরপদ কোনটির অর্থ প্রাধান্য না হয় অন্য একটি অর্থ প্রাধান্য পায় এবং তাকে বলে বহুব্রী সমাস। বহুব্রী সমাসের সংজ্ঞাটা আবার লক্ষ্য করো। যে সমাসে পূর্বপদ বা পরপদের কোনটি অর্থের প্রাধান্য না হয় অন্য একটি অর্থ প্রাধান্য হয় তাকে বহুব্রী সমাস বলে। যেমন পীতাম্বর, পীতম্বর যার, কমলাক্ষ, কমলের ন্যায় অক্ষী যার, অর্থাৎ যার চোখটা কমলের মতো তাকে বোঝানো হয়েছে কমলাক্ষ। তারপরে 2 নম্বর, তে মাথা। তে অর্থ 3, মাথা অর্থ মস্তক বা রাস্তা। তে মাথা, যে সমাসের মধ্যে সমস্ত পদের মধ্যে সংখ্যা পরপদে বিশিষ্ট থাকে তাকে আমরা দ্বিগু সমাস বলবো। তাহলে তে মাথা, তে বা 3 মাথার সমাহার দ্বিগু সমাস। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তে মাথা, 3 মাথার সমাহার, তে অর্থ 3, মাথা সমাহার তে মাথা, দ্বিগু সমাস। তারপরে শব্দটা হলো সার্থক। এই শব্দটা বহুব্রী সমাস। বহুব্রী সমাসের সংজ্ঞাটা আমরা একটু আগে বলেছিলাম যে সমাসের মধ্যে পূর্বপদ পরপদের অর্থের প্রাধান্য না পেয়ে অন্য একটি অর্থের প্রাধান্য পায় তাকে বলে বহুব্রী সমাস। তাহলে সার্থক, অর্থকের সহিত বর্তমান, সার্থক, অর্থকের সহিত বর্তমান তাকে বলে সার্থক, বহুব্রী সমাস। তাহলে আমরা একটু বিশ্লেষণ করি শব্দটাকে। অর্থকের সহিত সার্থক, যে বহুব্রী সমাসের মধ্যে দন্তস্ব দিয়ে শুরু হয় তাহলে এখানে ব্যাসবাক্যের সহিত বসে। যেমন সার্থক, অর্থকের সহিত বর্তমান, সার্থক জন্য সহিত, অর্থকের সহিত বর্তমান, সার্থক, বহুব্রী সমাস।
এইরকম আরো দুটি শব্দ আমরা লক্ষ্য করতে পারি। সতীর্থ তীর্থের সহিত বর্তমান, সবান্ধব বান্ধবের সহিত বর্তমান। আমরা এখানে কি দেখলাম? সার্থক অর্থকের সহিত বর্তমান বহুব্রীহি সমাস। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। প্রিয় ভিউয়ার্সবৃন্দ, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আহ্বান করছি। আমি ভিডিওটা একটু বড় হবে সেজন্য দুঃখ প্রকাশ করছি। যে সমাসে পূর্বপদ বা পরপদের কোনটির অর্থ প্রদান না হয় অন্য একটি অর্থ প্রদান হয় তাকে বহুব্রীহি সমাস বলে। এবার আমরা কর্ম নিপুণ শব্দটার ব্যাখ্যা বিশ্লেষণ করব। কর্ম নিপুণ, এখানে সপ্তমী বিভক্তি এতে লোপ পেয়েছে। যে সমাসের মধ্যে বিভক্তি লোপ পায় তাকে বলা হয় তৎপুরুষ সমাস। তাহলে কর্মে নিপুণ সপ্তমী তৎপুরুষ সমাস। কর্মে নিপুণ সপ্তমী তৎপুরুষ সমাস। এখানে সপ্তমী বিভক্তি লোপ পেয়েছে। কর্ম নিপুণ, কর্মে নিপুণ সপ্তমী তৎপুরুষ সমাস। তারপরে শব্দটা লক্ষ্য করুন। আমি তৎপুরুষ সমাসের সংজ্ঞাটা একটু বিশ্লেষণ করি। এখানে যে সমাসে পূর্বপদে দ্বিতীয়াদি বিভক্তি লোপ হয়ে উত্তর পদের অর্থ প্রধানরূপে বোঝায় তাকে বলে তৎপুরুষ সমাস। এখানে সংজ্ঞাতে কি বলা হয়েছে? যে সমাসে পূর্বপদে দ্বিতীয়াদি বিভক্তি লোপ হয়ে উত্তর পদের অর্থ প্রধানরূপে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে। উত্তর পদ বলতে আমরা কি বুঝি? পরপদ। পূর্বপদের দ্বিতীয় বিভক্তি লোপ পায়, পূর্বপদের দ্বিতীয় বিভক্তি লোপ পায় উত্তর পদের অর্থ প্রধানরূপে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে। অর্থাৎ দ্বিতীয়াদি হলো দ্বিতীয় বিভক্তি থেকে সপ্তম বিভক্তি পর্যন্ত বিভক্তিকে দ্বিতীয়াদি বিভক্তি বলে। তাহলে দ্বিতীয়াদি বিভক্তি আমরা বুঝলাম। তৃতীয় থেকে সপ্তম বিভক্তি রূপকে দ্বিতীয়াদি বিভক্তি বলে। বিশ্বযুদ্ধ, বিশ্বব্যাপী যুদ্ধ দ্বিতীয় তৎপুরুষ সমাস। এখানে ব্যাপী হলো দ্বিতীয় তৎপুরুষের রূপ। বিশ্বযুদ্ধ, বিশ্বব্যাপী যুদ্ধ দ্বিতীয় তৎপুরুষ সমাস। তারপরে শব্দটা লক্ষ্য করুন। মাতৃতুল্য, এখানে এই সমস্ত পদটি যদি ব্যাখ্যা করি তাহলে মাতার তুল্য, মাতৃতুল্য র বিভক্তি রূপ পেয়েছে সপ্তমী বিভক্তি। নয়টা ষষ্ঠী বিভক্তি র বিভক্তি রূপ পেয়েছে ষষ্ঠী বিভক্তি এ র এর। মাতা, মাতার র বিভক্তি, অতএব এটা মাতার তুল্য ষষ্ঠী তৎপুরুষ সমাস। ষষ্ঠী তৎপুরুষ সমাস। 7 নম্বরটা লক্ষ্য করুন প্রিয় ভিউয়ার্সবৃন্দ। দেশাচার, এটাও ষষ্ঠী তৎপুরুষ সমাস। এখানে দেশাচার, দেশের আচার, আচার অর্থ আচরণ, আচরণ দেশের আচার র ষষ্ঠী বিভক্তি রূপ, অতএব এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়েছে। দেশাচার, দেশের আচার ষষ্ঠী তৎপুরুষ সমাস। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তৎপুরুষ সমাস সম্পর্কে আমরা যে কথাটা বলছি সেটা হলো যে সমাসের মধ্যে দ্বিতীয় বিভক্তি লোপ পেয়ে উত্তর পদের অর্থের প্রধানরূপে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে। যে সমাসে পূর্বপদে দ্বিতীয় বিভক্তি লোপ হয়ে উত্তর পদের অর্থের প্রধানরূপে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে। তৎপুরুষ সমাসের মধ্যে আবার আরেকটা আছে উপপদ তৎপুরুষ সমাস, এটা পরবর্তীতে আমরা আলোচনা করছি। এবার আসুন হৃদপদ্ম। হৃদপদ্ম দুইটি পদ এখানে, পূর্বপদ হৃদ, পরপদ পদ্ম। হৃদ রূপ পদ্ম রূপ কর্মধারয় সমাস। যে সমাসের মধ্যে কর্মধারয় সমাসের মধ্যে তুলনা করা হয় কিন্তু তুলনাটা অভেদ কল্পনা করা হয় তাকে বলে উপকর্মধারয় সমাস। হৃদ পদ্ম, হৃদ রূপ পদ্ম। হৃদয়টা পদ্মের মতো কিন্তু পদ্ম দেখা যায়, হৃদয়টা দেখা যায় না। কর্মধারয় সমাসের সংজ্ঞাটা একটু বিশ্লেষণ করে এখানে সম্বন্ধ বিশিষ্ট বিশেষণ ও বিশেষ্য পদের কিংবা বিশেষ্য বিশেষণ ভাবাপন্ন পদে অথবা
একার্থবোধক দুইটি বিশেষণ বা বিশেষ্য পদে যে সমাস হয় এবং যাতে পরপদের অর্থ প্রধানরূপে প্রতিমান হয় তাকে কর্মধারয় সমাস বলে। আমরা এখানে কি বলছি? সম্বন্ধ বিশিষ্ট বিশেষণ বা বিশেষ্য পদে কিংবা বিশেষ্য ও বিশেষণ ভাবাপন্ন পদে অথবা একার্থবোধক দুইটি বিশেষণ বা বিশেষ্য পদে যে সমাস হয় এবং যাতে পরপদের অর্থ প্রধানরূপে প্রতিমান হয় তাকে কর্মধারয় সমাস বলে। তাহলে তৎপুরুষ সমাস ও পরপদ প্রধান সমাস, কর্মধারয় সমাস ও পরপদ প্রধান সমাস। অর্থাৎ এখানে বিশেষ্য বিশেষণ, বিশেষ্য বিশেষণ ভাবাপন্ন এবং দুইটি বিশেষণ বিশিষ্ট একার্থবোধক অর্থ প্রকাশ করে এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, তখন তাকে বলে কর্মধারয় সমাস অর্থাৎ কর্মধারয় সমাস। প্রিয় ভিউয়ার্স বিন্দু, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা হলো। 9 নম্বরটা আমরা একটু দেখি। শুভ দিন, শুভ বিশেষণ পদ, দিন বিশেষ্য পদ। তাহলে পূর্বপদী বিশেষণ পরপদী বিশেষ্য হয়েছে এবং শুভ যে দিন, শুভ দিন কর্মধারয় সমাস হয়েছে। তাহলে শুভ দিন, দিনকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে, পরপদ প্রধান সমাস। তাহলে শুভ দিন, শুভ যে দিন কর্মধারয় সমাস। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরে শব্দটা হলো কর্তা ব্যক্তি। এখানে দুইটি পদে বিশেষ্য, যেমন কর্তা বিশেষ্য, ব্যক্তি বিশেষ্য। যিনি কর্তা তিনি ব্যক্তি, যিনি কর্তা তিনি ব্যক্তি, কর্তা ব্যক্তি কর্মধারয় সমাস। তাহলে এখানে দুইটি পদই বিশেষ্য পদ এবং পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে। কর্তা ব্যক্তি, যিনি কর্তা তিনি ব্যক্তি, কর্তা ব্যক্তি। অনুরূপভাবে শব্দ হেডমাস্টার, যিনি মাস্টার তিনি, যিনি হেড তিনি মাস্টার, হেডমাস্টার। অর্থাৎ একই ব্যক্তিকে বোঝানো হয়েছে, একার্থক অর্থ প্রকাশ করেছে বিশেষ্য বিশেষ্য মিলে। তারপরে ভব পারাবার, এখানে দুইটি শব্দ আছে। এই সমস্ত পদের মধ্যে ভব অর্থ দুনিয়া, পারাবার অর্থ সাগর, কিন্তু এখানে ভব বলতে পৃথিবীর পারাবার অভেদ কল্পনা করা হয়েছে। অতএব এই সমাসটা হবে রূপক কর্মধারয় সমাস। ভব পারাবার, ভব রূপ, পারাবার রূপক কর্মধারয় সমাস। এরকম শব্দ আরেকটা সুকানল, সুখ রূপ অনল, সুকানল রূপক কর্মধারয় সমাস। 12 নম্বর ইচ্ছা শক্তি, ইচ্ছা চালিত শক্তি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ইচ্ছা এবং শক্তি দুইটা শব্দ বিশেষণ, দুইটি বিশেষণ যুক্ত হয়ে একটি পদ তৈরি হয়েছে এবং পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে। তার ইচ্ছা চালিত শক্তি, ইচ্ছা চালিত শক্তি, চালিত শব্দটা লোপ পেয়েছে মধ্যপদে, অতএব এই সমাসটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। অনুরূপ আরেকটি শব্দ এখানে আমরা লক্ষ্য করি, রেলগাড়ি, রেলে চালিত যে গাড়ি, রেলগাড়ি। রেলে চালিত যে গাড়ি, রেলের উপরে চালিত যে গাড়ি তাকে বলে রেলগাড়ি। তাহলে আমরা বুঝলাম মধ্যপদলোপী কর্মধারয় সমাসে মধ্যের পদটা লোপ পেয়ে যে কর্মধারয় সমাস হয় তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। 13 নম্বর কাল বৈশাখী, কাল রূপ বৈশাখ রূপক কর্মধারয় সমাস। এখানে দুইটি শব্দ রয়েছে, একটি কাল, একটি বৈশাখী। কিন্তু এখানে কাল বলতে বোঝানো হয়েছে দুঃসময়কে, বৈশাখ বলতে মাসকে বোঝানো হয়েছে। কাল দেখা যায় না, বৈশাখ মাসটা দেখা যায়, অতএব রূপক কর্মধারয় সমাস। অনুরূপ ভব নদী, ভবরূপ নদী, ভব নদী রূপক কর্মধারয় সমাস। পঞ্চাদশ, পঞ্চাদশ শব্দটা এখানে বলা হয়েছে সমাহার নয়। পঞ্চাদশ হলো পঞ্চ যুগ দশ, পঞ্চাদশ অর্থ 15, 15 সংখ্যাটাকে এখানে সমাস করতে বলা হয়েছে। পঞ্চ অধিক 10, 5-এর সাথে 10 যোগ করলে 15 হয় কর্মধারয় সমাস। এখানে পঞ্চাদশ শব্দটা হইল একশেষ কর্মধারয় সমাস, অর্থাৎ পরপদ প্রধান কর্মধারয় সমাস।
এবং এরকম একাদশ, এক, অধিক, দশ, এই শব্দটা সবচেয়ে বেশি পরীক্ষাতে আসে। একাদশ কর্মধারয় সমাস, পঞ্চদশ পঞ্চ অধিক দশ কর্মধারয় সমাস। এবার আরেকটি শব্দ আমরা দেখব, বনজ। বনজ শব্দটা তৎপুরুষ সমাস, উপপদ তৎপুরুষ সমাস, বনে জন্মে যা উপপদ তৎপুরুষ সমাস। অর্থাৎ যে শব্দগুলির মধ্যে কৃদন্ত পদ থাকে তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস। যেমন পঙ্কজ, পঙ্কে জন্মে যা পঙ্কজ। তাহলে আমরা কি বলছি, যে শব্দগুলির মধ্যে উপপদ থাকে, কৃদন্ত পদ থাকে, তাহলে সেটা হবে উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাসের সংজ্ঞাটা আমরা একটু লক্ষ্য করি। কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয়, কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস। কৃদন্ত পদ কাকে বলে, যে পদটি কৃৎপ্রত্যয় সাধিত, যে পদটি কৃৎপ্রত্যয় সাধিত সাধিত এবং পরপদ প্রধান ক্রিয়াসূচক শব্দ থাকে তাকে বলে উপপদ, তাকে বলে কৃদন্ত শব্দ। অর্থাৎ কৃৎপ্রত্যয় সাধিত শব্দকে কৃদন্ত শব্দ বলে। তাহলে কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আবার লক্ষ্য করুন, কৃদন্ত পদের সাথে যে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। যেমন জলদ, জল দেয় যে, পকেট মার, পকেট মারে যে। আরেকটু সহজভাবে আমরা বলি, যে শব্দগুলি দ্বারা এক কথা প্রকাশ করা যায় মূলত সেই শব্দগুলি উপপদ তৎপুরুষ সমাস। প্রিয় প্রিয়ার্থীবৃন্দ, আবার একটু লক্ষ্য করেন, জন্ম, এই জন্মযুগ, এ জন্মে, এটা কৃৎপ্রত্যয় সাধিত শব্দ, অতএব এই শব্দটা হয়েছে উপপদ তৎপুরুষ সমাস। ছানা ও পোনা, ছানা ও পোনা দ্বন্দ্ব সমাস। প্রিয় ভিউয়ার্সবৃন্দ, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা অনেক বড় হওয়াতে ধৈর্যযুক্ত না ঘটিয়ে আরেকটু মনোযোগ সহকারে শুনলে তোমাদের উপকার হবে, আপনাদের উপকার হবে, এই প্রত্যাশা রেখে আমি 17 নম্বরটা উল্লেখ করতে যাচ্ছি। বনান্তর, বন নান্তর, অন্য বন নিত্য সমাস। যে সমাসের মধ্যে সমস্ত পদটা ব্যাসবিক্রিয় করতে হয় না, সমাসবদ্ধ থাকে, তাকে বলে নিত্য সমাস। তাহলে বনান্তর, বন, অন্য বন, বনান্তর, নিত্য সমাস। অন্যরকম বিদ্যাপীঠের সমাসের আরো অনেকগুলি ক্লাস দেওয়া আছে, এই ক্লাসগুলি দেখার জন্য আহ্বান করা হলো। এবং এই ভিডিওতে অন্যান্য ভিডিওগুলি চ্যানেল লিঙ্ক দেওয়া হবে, সেগুলি দেখার জন্য আহ্বান থাকলো। দেশান্তর, ভাবান্তর, অন্য দেশ, অন্য ভাব, এই দুইটি সমস্ত পদই হলো নিত্য সমাসের। তারপরে আমরা আরেকটি শব্দ লিখেছি, অনুতাপ। অনুতাপ, এখানে শব্দটিকে যদি বিশ্লেষণ করি তাহলে অনু হইল অব্যয় পদ এবং তাপ হইল তাপ, তাপের পশ্চাতে অব্যয়ভাব সমাস। অনুতাপ, যে সমাসের মধ্যে পূর্বপদে অব্যয়সূচক শব্দ থাকে থাকে নতুন শব্দ তৈরি করে তাকে বলে অব্যয়ভাব সমাস। তাহলে তাপের পশ্চাতে অনুতাপ, অব্যয়ভাব সমাস। আমরা সংজ্ঞাটা আরেকটু দেখি। যে সমাসে একটি অব্যয়পদ এবং অব্যয়পদটির অর্থই প্রধানরূপে প্রতিমান হয় তাকে অব্যয়ভাব সমাস বলে। এখানে কি বলা হয়েছে, যে সমাসে একটি পদ অব্যয় এবং অব্যয়পদটির অর্থই প্রধানরূপে প্রতিমান হয় তাকে অব্যয়ভাব সমাস বলে। যে সমাসে একটি পদ অব্যয় এবং অব্যয়পদটির অর্থই প্রাধান্যরূপে প্রতিমান হয় তখন তাকে অব্যয়ভাব সমাস বলে। যেমন উপজেলা, উপগ্রহ, উপকূল। উপজেলা জেলার সদৃশ, উপগ্রহ গ্রহের ক্ষুদ্র, উপকূল কুলের সমীপে। তাহলে এখানে প্রত্যেকটা পদই পূর্বপদ প্রধান সমাস এবং বিমাতা, মাতার সদৃশ অব্যয়ভাব সমাস। বি বি পূর্বপদ সমাস, বিমাতা, বিমাতা, মাতার সদৃশ অব্যয়ভাব সমাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করার জন্য সকলকে ধন্যবাদ জানাই। যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা গেল।
সর্বশেষ শব্দটা আমরা লক্ষ্য করব, বিমাতা মাতা সদৃশ অব্যয়ভাব সমাস। সর্বশেষ শব্দটা আমরা লক্ষ্য করব, প্রতিকূল। প্রতিকূল, প্রতিকূল, কুলের প্রতি হলো উপসর্গ, কুল হলো শব্দ, দুইটি শব্দ মিলে একটি নতুন শব্দ তৈরি হয়েছে। এই সমাসটি পূর্বপদ প্রধান সমাস। অতএব পূর্বপদ প্রধান সমাস একটি সমাস, সেটি হলো অব্যয়ভাব সমাস। তাহলে কুলের বিপরীত প্রতিকূল অব্যয়ভাব সমাস। প্রতিকূল, কুলের বিপরীত অব্যয়ভাব সমাস। প্রতি অর্থ বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে এখানে, কুলের বিপরীত অব্যয়ভাব সমাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।